ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হলো 15ই আগস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছেন তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ফুটে উঠেছে আল জাজিরার প্রতিবেদনে। তাতে বলা হয়েছে ভারতের নকশালদের, মাওবাদী নকশালদের অস্তিত্ব প্রায় শেষ, কিন্তু নকশালদের যে বুদ্ধিজীবী আছে তাদের পেছনে লাগতে হবে, তাদেরকে ধরতে হবে, এখন তাদেরকে নির্মূল করতে হবে। ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য থেকে বেসিক্যালি কি বার্তা আসছে? এদিকে পাকিস্তান চীনের কাছ থেকে J-35 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে এমন খবর বেরিয়েছে। এরই মধ্যে নাকি পাকিস্তানের পাইলটরা চীনে এই বিমানের ব্যাপারে প্রশিক্ষণ নিচ্ছে। J-35 স্টেলথ বিমান কিনলে পাকিস্তানের সামরিক শক্তি আসলে কিভাবে পাল্টে যাবে এবং দক্ষিণ এশিয়ায় এর কী প্রভাব পড়বে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এদিকে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে যে সামরিক জোট হয়েছে, এই সামরিক জোটের সাথে বিশেষভাবে তুলনা করা হচ্ছে ভারত এবং ইসরায়েলের মিত্রতা এবং রাজনৈতিক জোটবদ্ধ হওয়ার ঘটনাকে। আসলে ভারত এবং ইসরায়েলের এই রাজনৈতিক জোট যেটা, তা কি শুধুমাত্র রাজনৈতিক নাকি এর পেছনে আরও কিছু আছে? এদিকে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর চলে যাওয়ার এবং তালেবানের ক্ষমতা গ্রহণের ৫ম বার্ষিকী পালন হচ্ছে আজকে। কিভাবে সেদিন কি ঘটেছিল এ সমস্ত নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায়। এতক্ষণ যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ভারতে আজকে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। গতকাল অর্থাৎ 14ই আগস্ট পাকিস্তানে উদযাপিত হয়েছে, আর 15ই আগস্ট ভারতে ব্রিটিশ থেকে স্বাধীনতা প্রাপ্তির ৭৯তম বার্ষিকী পালিত হচ্ছে। এই দিবস অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন। সেই ভাষণে অনেক কথাই বলেছেন। বিশেষ করে ককরোচ আন্দোলন যেটা চলছে বা গেল, এটা নিয়ে তিনি অনেক কথা বলেছেন এবং এই আন্দোলন আসলে ভারতের বর্তমান চলমান যে রাজনীতি তাতে মারাত্মক রকমের ধাক্কা দিয়েছে। বিশেষ করে মোদী যখন নিজেকে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী ভাবছিলেন এবং মোদীর আদর্শকে তিনি যখন সর্বভারতীয় আদর্শ বলে ভাবছিলেন, তখন এই ককরোচ আন্দোলন বড় রকমের ধাক্কা দিয়ে দিয়েছে। এই জায়গা থেকেই তাকে এখন নতুন করে অনেক কিছু ভাবতে হচ্ছে। তিনি সরাসরি ককরোচ আন্দোলনের বিরুদ্ধে আজকে কিছু বলেননি, কিন্তু তিনি যে কথা বলেছেন সেটা এই ককরোচ আন্দোলনের সাথে অনেকখানি সম্পর্কযুক্ত। কি সেই কথা? তিনি বলছেন ভারতে মাওবাদী নকশালদের অবসান ঘটেছে, তাদেরকে নির্মূল করা হয়েছে, কিন্তু এখনো রয়ে গেছে তাদের বুদ্ধিজীবীরা, ইন্টেলেকচুয়ালরা। এখন এই বুদ্ধিজীবীদেরকে নিঃশেষ করতে হবে, নির্মূল করতে হবে ভারত থেকে। এই বুদ্ধিজীবী কারা এবং তারা কি করছে? অর্থাৎ মোদির ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে কি তারা প্রকারান্তরে মাওবাদী নকশালিস্ট হয়ে গেল? এবং এখন যারা তার সরকারের বা তার নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে বা যাদের বুদ্ধি পরামর্শ নিয়ে হয়তোবা এই ককরোচ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন চলছে, তাদেরকে তিনি কি নকশালিস্ট বলতে চাইছেন? এবং এই এই বুদ্ধিজীবী নকশালিস্টদের যদি তিনি উৎখাত করতে চান, তাহলে সমাজে তার প্রতিক্রিয়া কি হবে সেটাও তো একটা বিষয়। ভারতের মতো একটা দেশ 1960-এর দশকে যেখানে নকশাল আন্দোলন শুরু হয়েছিল বা তারও আগে, কেন এই নকশালিস্ট আন্দোলন হলো? এবং ভারতে উদার গণতান্ত্রিক ব্যবস্থার থাকার পরেও প্রকৃতপক্ষে ভারতে যে বর্ণ প্রথা, জাতপাতের যে ব্যবস্থা এবং উচ্চ বর্ণ নিম্ন বর্ণের যে ভীষণ ভীষণ পার্থক্য, বৈষম্য, এই জায়গা থেকেই কিন্তু ভারত
মাওবাদীদের একটা উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছিল। ভারতের সরকারগুলো সবাই মাওবাদীদের দমনের চেষ্টা করেছে, উৎখাতের চেষ্টা করেছে, নিঃশেষ করার চেষ্টা করেছে, কিন্তু কেন তারা এই মাওবাদী তৎপরতা, কমিউনিস্ট তৎপরতা শুরু করেছিল, এই জিনিসটা বোঝার চেষ্টা করেছে কিনা সন্দেহ আছে। এখন নরেন্দ্র মোদী যখন নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভাবছিলেন, তার আদর্শই সর্বভারতীয় আদর্শ বলে যখন প্রচার করা হচ্ছিল বা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন নতুন করে এই ককরোচ আন্দোলন শুরু হয়েছে এবং মোদির ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। শুধু তাই না, এইবারই প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন আন্দোলনের প্রেক্ষাপটে, আন্দোলনের মুখে। সরকার পিছু হতে বাধ্য হয়েছে, নত হতে বাধ্য হয়েছে। এই জায়গা থেকে হয়তো তিনি এক ঢিলে কয়েকটি পাখি মারার চেষ্টা করছেন। হয়তো এই ককরোচ আন্দোলনের পেছনে যে সমস্ত বুদ্ধিজীবী ছিল, তাদেরকেও তিনি হয়তো মাওবাদী বলে নির্মূলের চেষ্টা করবেন। অর্থাৎ তার মতের এবং পথের বাইরে গেলে হয়তো তাদেরকে মাওবাদী আখ্যা দেওয়া হতে পারে। তার মানে ভারতে নতুন করে রাজনৈতিক দমন পীড়ন সৃষ্টি হবে, এটা মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া গেল বলে বিশ্লেষকরা ধারণা করছেন। স্বাধীনতা দিবসের ভাষণে যখন নরেন্দ্র মোদী এরকম একটা বড় সংকট টেনে আনে, তখন বোঝা যায় নরেন্দ্র মোদীর সরকার খুব স্বস্তিতে নেই, ভালো নেই। ভারতের রাজনীতি খুব স্মুথলি যাচ্ছে না। এইরকম একটা প্রেক্ষাপটে পাকিস্তান কিন্তু বারবারই হুমকি দিচ্ছে। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একেবারে কড়া ভাষায় হুমকি দিয়েছে সিন্ধু নদের পানি বন্টনের ব্যাপারে, পানি চুক্তির ব্যাপারে। আজকে খবর এসছে পাকিস্তান চীনের কাছ থেকে J-35 স্টেলথ যুদ্ধ বিমান কেনার চুক্তি করতে যাচ্ছে, এবং এই বিমান শুধু স্টেলথ প্রযুক্তি না, পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক, সম্ভবত বিশ্বে এর চেয়ে আর আধুনিক বিমান এখন নেই, যুদ্ধ বিমান। আমেরিকার হাতে যে F-35 যুদ্ধ বিমান আছে, তার চেয়েও এই বিমান শক্তিশালী এবং কার্যকর। এই বিমান এত শক্তিশালী এবং এত মূল্যবান কেন? J-35 যুদ্ধ বিমানে রয়েছে PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের ব্যবস্থা। এর অস্ত্র ভাণ্ডারের ভেতরেই এই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, বাইরের পাইলনেও ক্ষেপণাস্ত্র বহন করা যায়। J-35 যুদ্ধ বিমানের 3 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। একটা হচ্ছে PL-15, PL-17 এবং PL-21। PL-15 হচ্ছে 200 থেকে 300 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, আর PL-17 হচ্ছে 300 থেকে 400 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। এটার পাল্লা নাকি 500 কিলোমিটার পর্যন্তও হতে পারে। আর PL-21 যেটা, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 800 থেকে 1000 কিলোমিটার। এই সমস্ত ক্ষেপণাস্ত্র বহু দূর থেকে অ্যাওয়াক্স বিমানগুলো, যেটা দিয়ে গোয়েন্দা তৎপরতা চালানো হয়, আকাশের নজরদারি করা হয়, এবং তেল ট্যাঙ্কার, যারা আকাশ থেকে যুদ্ধ বিমানকে জ্বালানি তেল ভরার কাজে সাহায্য করে, সরবরাহ করে, এই সমস্ত বিমান ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্র খুব কার্যকরী। অর্থাৎ শত্রুপক্ষের আকাশের চোখ অন্ধ করে দেওয়ার জন্য এই যুদ্ধ বিমান এবং এই সমস্ত ক্ষেপণাস্ত্র খুব কার্যকরী। পাকিস্তানের হাতে যদি J-35 এই যুদ্ধ বিমান চলে যায়, তাহলে সেটা পাকিস্তান যেমন শক্তিশালী হয়ে উঠবে, তার বিমান বাহিনী এবং আকাশ শক্তি, বিমান শক্তি যেমন ভীষণভাবে পাল্টে যাবে, তেমনি দক্ষিণ এশিয়ায় কিন্তু সামরিক ভারসাম্যের ক্ষেত্রে বিরাট নতুন ধরনের পরিবর্তন আনবে। কারণ ভারতের হাতে পঞ্চম প্রজন্মের এই ধরনের বিমান নেই। সেখানে পাকিস্তান নিজের F-17, এরপরে J-10C, J-20, আবার J-35, অর্থাৎ চীনের হাতে যা আছে পাকিস্তানের হাতে তাই থাকবে। ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এবং ভারতের মধ্যে সামরিক শক্তির বিরাট একটা প্রতিযোগিতা হলো, এবং ভারত এই ক্ষেত্রে অবধারিতভাবে, বিশেষ করে বিমান শক্তিতে পিছিয়ে যাবে। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে পাকিস্তানের হাতে এই বিমান আসা মানে একটা বড় পরিবর্তন হওয়া, এটা মোটামুটি বলা যায়। এরই মধ্যে পাকিস্তানের পাইলটরা চীনে প্রশিক্ষণ নিচ্ছে, এমন খবর পাওয়া যাচ্ছে। এই J-35 বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। সুপ্রিয় দর্শক, এবার পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যকার মক্কা চুক্তি এবং ভারত আর ইসরায়েলের রাজনৈতিক জোট, এই ব্যাপারে একটু কথা বলি।
লেবাননের একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক আইহাম কামেল তিনি বলছেন যে ভারত এবং ইসরায়েলের মধ্যে যে পলিটিক্যাল অ্যালায়েন্স আছে এটা প্রকৃতপক্ষে কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স না, এটা কার্যত এবং বাস্তবে এটা সামরিক অ্যালায়েন্স, সামরিক জোট এবং গোয়েন্দা জোট, সামরিক এবং গোয়েন্দা দুই রকমেরই মিত্রতা ইসরায়েল এবং ভারতের মধ্যে। আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব যে ত্রিদেশীয় চুক্তি করলো, এখানে পাকিস্তানের ইন্টারেস্ট অনেক বেশি ছিল। এর মূল একটা কারণ হচ্ছে ইসরায়েল এবং ভারতের এই যে জোটবদ্ধতা, এই জোটবদ্ধতা বা এই ঐক্য, এই মিত্রতা পাকিস্তানের জন্য বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছিল, বিশেষ করে বেলুচিস্তান কেন্দ্রিক, গোয়াদার বন্দর কেন্দ্রিক। এই জায়গায় এই বিষয়টাকে মোকাবেলা করার জন্য পাকিস্তান তুরস্ককে সাথে নিয়ে সৌদি আরবের সাথে জোট করলো এবং এই জোটে হয়তো আরও মুসলিম দেশ যুক্ত হবে। তার মানে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতিতে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ পাল্টে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং একথা সত্যি যে এই যে তিন দেশের জোট হয়েছে, এই তিন দেশের জোটের ভেতরে পাকিস্তানের সামরিক শক্তি কিন্তু সবচেয়ে বেশি। দর্শক, এবার আমরা একটু আফগানিস্তান সম্পর্কে কথা বলি, তারপরে ভিডিও শেষ করব। আজকে 15 আগস্ট যাচ্ছে 2021 সালের এই দিনে আফগানিস্তানের তালেবান তারা রাজধানী কাবুল দখল করে নিয়েছিল এবং কার্যত এই দিনে মার্কিন বাহিনীর আফগানিস্তানে পতন ঘটেছিল। তারা কোনো রকমের দৌড়ে পালিয়ে বাঁচার একটা ব্যবস্থা করেছিল। সামরিক পরিবহন বিমানে বেসামরিক লোকজনকে নিয়েও চলে গিয়েছিল, আফগানিস্তানের অনেক লোকজনকে নিয়ে। এবং 20 বছরের দীর্ঘ একটা দখলদারিত্বের অবসান ঘটে, আমেরিকার দখলদারিত্বের অবসান ঘটে আফগানিস্তানে। এরপরেও অনেক মানুষ আফগানিস্তান থেকে ইউরোপ এবং আমেরিকায় আশ্রয় নিয়েছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে ইউরোপ এবং আমেরিকায় আফগান যারা আশ্রয় নিয়েছিল শরণার্থী হিসেবে, তারা কেউ খুব একটা ভালো নেই। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময় আফগান শরণার্থীদের উপরে খুবই নিপীড়ন চলছে এবং তাদের অনেককেই বের করে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে। কারণ আপনারা ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি সম্পর্কে নিশ্চয়ই ধারণা রাখেন। তিনি কিন্তু কোনো দেশকেই আর এইভাবে আশ্রয়, পলিটিক্যাল আশ্রয় কোনো দেশের লোকজনকে দেবে না, বিশেষ করে মুসলিম দেশগুলোকে তো বটেই। সেই কারণে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী চলে গেছে, তাদের সাথে যারা খুব ঘনিষ্ঠতা রাখতো বা আফগানিস্তানে থাকতে চায়নি তারা অনেকেই চলে গিয়েছিল, ইউরোপে আশ্রয় নিয়েছে, কিন্তু তারা দিন শেষে খুব একটা ভালো নেই। তবে তালেবানের কাছে আফগানিস্তানের কেমন আছে সেটাও একটা প্রশ্ন। ধারণা করা যাচ্ছে বা বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যায় যে আফগানিস্তানে জনগণ এখন আর অতটা নিরাপত্তাহীনতার ভেতরে নেই, কিন্তু তাদের অর্থনৈতিক উন্নয়নের অনেক কিছু এখনও বাকি। হয়তোবা সময়ের ব্যবধানে তাদের আর্থিক উন্নয়নের দিকটাও হয়তো উন্মোচিত হবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই, পাকিস্তান যে J-35 যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে চীনের কাছ থেকে, এই বিমান যদি কেনে এবং এই বিমান যদি তাদের বহরে যুক্ত করে পাকিস্তান, তাহলে আসলে দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির দিক দিয়ে ভারসাম্যের কোনো বিরাট পরিবর্তন হয়ে যাবে এবং কী ধরনের প্রভাব পড়বে বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।